এই সুদীর্ঘ সময় আমার বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এর বাইরে আসলে অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। অন্যান্য যারা রাজনীতি করেন, কারো ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা থাকে। কারো অর্থনৈতিক সংকট থাকে, অভাব থাকে, অভিযোগ থাকে। কেউ সামাজিকভাবে খুব নিগৃহীত হন, পারিবারিকভাবে নিগৃহীত হন। অনেকের লোভ থাকে, লালসা থাকে, পদপদবীর কামনা বাসনা থাকে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, এর কোনোটাই আমাকে তাড়িত করেনি কখনো, আর এর কোনোটাই আমার জীবনে ঘটেনি কখনো। আমার একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে, দেশের প্রেক্ষাপটে। কিন্তু যে গ্রামে আমার জন্ম হয়েছে, ওই গ্রামে আমরাই সবচেয়ে সচ্ছল। আবার যেখানে পড়াশোনা করেছি, সবচেয়ে ভালো কলেজে, ভালো বিশ্ববিদ্যালয়ে, ভালো ছাত্র ছিলাম। আব্বা টাকা পাঠাতেন নিয়মিত। কিন্তু তারপরেও ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতেই কর্মজীবনে ঢুকে পড়ি এবং কর্মজীবনের একেবারে শুরুতেই সংবাদপত্রে ছিলাম, বিদেশি কোম্পানিগুলোতে চাকরি করেছি। ভালো বেতন ছিল, বড় পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল। এরপর নিজে যখন ব্যবসা শুরু করেছি, ১ম মাসের ইনকাম দিয়েই আমার ১ম মাসেই মানে লাভে শুরু করেছি। এর কারণ হলো আমি একটা মাল্টিন্যাশনাল থেকে, আ ডেনমার্কের একটা কোম্পানি থেকে চাকরি ছেড়ে যখন আমি ব্যবসা শুরু করলাম, আমার সেই চাকরির চেয়ে আমার ব্যবসাটার শুরুটাই ছিল বড় হিসেবে। আবার রাজনীতিতে যে আমার অভিষেকটা শুরু হলো জাস্ট ওয়ান টাচ। ১ম এ আসলাম, নমিনেশন চাইলাম, পেলাম এবং ভোটে এমপি হয়ে গেলাম। ফলে আমার জীবনে আসলে কোনো কিছুই জটিল হয়নি। কুটিলভাবে, নেতিবাচকভাবে চিন্তা করার সুযোগ কখনোই হয়নি। তো এই কারণে কি হলো, যখন আমি এমপি হলাম তখন থেকে আসলে আওয়ামী লীগের পদ পেতে হবে, পদবি পেতে হবে, মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে। আবার এরকম চিন্তা আমাকে তাড়িত করেনি। ফলে আমি অনেক নিপাট, নির্ভেজাল, অপ্রিয়, নিষ্ঠুর সত্য কথাগুলো বলেছি, যেগুলো দলের অনেকে মনে করেছিলেন যে এগুলো দলের জন্য ক্ষতিকর। কিন্তু দেখুন, আজকের এই প্রেক্ষাপটে চিন্তা করুন যে আমার মতো যদি ১০ জন লোক আওয়ামী লীগ অ্যাবজর্ব করতে পারত ২০০৯ থেকে ২০১৪ সন পর্যন্ত, বিশ্বাস করেন এখানে আ মোহাম্মদে আরাফাতের মতো মানুষ তৈরি হতো না। সালমান এফ রহমানের মতো মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতেই পারত না। আনিসুল হক সাহেবের মতো মানুষ মন্ত্রী হতে পারত না। পার্লামেন্টে আমরা কয়েকজন এভাবে ঘোরাফেরা করতাম। মানে ওই সময়টাতে ১২-১৩ সনে আ এই যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, যাদেরকে দেখলে এখন আওয়ামী লীগের লোকজনকে মারতে ইচ্ছা করে, সেই সমস্ত মানুষ মানে আ গণভবনে বলেন, বঙ্গভবনে বলেন, সরকারি আশ্রয়ে বলেন, এদের কোনো নামগন্ধই ছিল না। এদের সব অভ্যুত্থান হয়েছে ২০১৩ সনের পরে বা ১৪ সনের পরে। এই পুরা অলিগার শ্রেণীটা। এস আলমদের সৃষ্টি ২০১২ সালে হয়নি। আব্দুস সোবহান গোলাপদের সৃষ্টি ওই সময় হয়নি। এরা খুবই মিনমিনে অবস্থানে তখন ছিলেন আরকি। এমনকি ২০১২ সনে শামীম ওসমানদেরও সৃষ্টি হয়নি। তো এরকম তারুণ্য এমন একটা জিনিস, তারুণ্যকে সবাই ভয় পায়। এই যে এখন যখন আ এ তরুণদেরকে আমরা ভয় পাচ্ছি, তদ্রূপ আ ২০০৯ সনের যে নির্বাচন হলো বা ২০০৮ সনে 9th পার্লামেন্টে, সেখানে তারুণ্যের একটা জয়গার ছিল। তখনও পলক দুর্নীতি শিখিনি। নজরুল ইসলাম বাবু সম্পর্কে তখনও অভিযোগ আসেনি। তখনও ইকবালুর রহিম আ সংসার চালানোর জন্য তাকে চিন্তা করতে হতো যে তার সংসার কিভাবে চলবে। তো এরকম একটা অনেস্টি ছিল। তো ওই জায়গাতে অ্যাবজর্ব করতে না পারার কারণে কি হলো? আপনার আওয়ামী লীগের মধ্যে ঘুণ ধরে গেল। আবার একই ভাবে আমি ২০১৮ থেকে বিএনপিতে আছি। আমি বিএনপির আ যেহেতু একটা ব্যাক ফুটেজ ছিল, পজিটিভ দিকগুলো বলেছি সবসময়, এবং এখনো যেহেতু বিএনপি আমি ছেড়ে যাইনি। তো কাজেই বিএনপি দলটি ভালো করুক, এজন্য একেবারে সেই গত ৪ মাস ধরে
ঠিক সেইভাবে কথা বলছি যেভাবে আমি আওয়ামী লীগে যখন ছিলাম এমপি, তখন যেভাবে কথা বলতাম এখন ঠিক সেভাবে কথা বলছি। বিএনপি এটা কিভাবে গ্রহণ করলো, করলো না, কি মনে করলো বা না করলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এর কারণ হলো আমি আওয়ামী লীগ থেকে কিছু আশা করিনি। যে দলের সঙ্গে আমার আত্মিকতা রয়েছে, যে দল আমাকে এমপি বানিয়েছে, তাদের কাছেই আমি আর কোনো চাওয়া পাওয়া ছিল না। তো বিএনপির কাছে আমি কি চাইবো? তো যার জন্য আমি আমার মতো করে বলে যাচ্ছি। আবার একইভাবে এই সময়টিতে এখন আওয়ামী লীগকে যদি আমি তেল মারি বা অন্য সবার মতো যদি একটা কল্পনাপ্রসূত জিনিস তৈরি করি, শুনতে আপনাদের খুব ভালো লাগবে। আ আমার কিছু ভিডিওতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইন্সপায়ার্ড হয়েছেন। তারা অনেকে টেলিফোন করে বলেছেন যে, "ভাই, এই বিপদের দিনে আপনি বলছেন আপনার প্রতি জুলুম করা হয়েছে। আপনি বিএনপিতে আছেন। তারপরও আমাদের এই বিষয়গুলো বলছেন। উই আর গ্রেটফুল।" এই কথাগুলো অনেকে বলছেন। তো তারা হয়তো আবেগপ্রবণ। আমি তাদের অনেকের মধ্যে দেখেছি তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন। রাতে যে সকালবেলা উঠে দেখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। আর এই গত ৪ মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছেন। তো এরকম যে স্বপ্ন বা কল্পনা, ইলিউশন, এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ। হাতে গোনা কিছু মানুষ আছেন যারা আওয়ামী লীগ জমানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে। শেখ হাসিনা না না আসলেই ভালো। আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে ইত্যাদি, ইত্যাদি অনেক কথা। আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলার কারণে, রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন এবং তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালাক। এই পুঁটি মাছের লাফালাফি, মিনি মাছের ডাকাডাকি, এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না। তারা রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার শুনতে চাচ্ছেন। শাসক শাসকের মতো হবে, রাজা রাজার মতো হবে। রাজার ঘোড়া থাকবে, চাবুক থাকবে, রাজপ্রাসাদ থাকবে। তো এরকম অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালাক। কোনো দুর্বল শাসক, পোলাপানের শাসক, অর্বাচীনের শাসন যেন না চলে। তো এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা, সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব। একেবারে অসম্ভব। তার বয়সের কারণে। ২ নম্বর হলো যে তিনি যেভাবে গিয়েছেন, এটাকে সবাই